এই যে বিচারক, উনি যে স্বৈরাচার, আওয়ামী সন্ত্রাসী দালালদের দোসর, এটা বুঝতে বাংলাদেশের মানুষের আর বাকি নেই। আর এই স্বৈরাচার দালালদের দোসর মানে দালালি করতে গিয়েই উনি পদে পদে প্রমাণ দিয়েছেন উনি বাংলাদেশের মানুষদের কথাও চিন্তা করেন, উনি ব্যক্তি স্বার্থে। ওনার 900 কোটি টাকা আছে, তো 900 কোটি টাকার সম্পত্তি আছে, সম্পত্তি প্রোটেক্ট করার জন্য যারা ক্ষমতাসীন ছিল তাদের উনি সাপোর্ট করে গেছেন। কিন্তু উনি সাপোর্ট করতে গিয়ে বাংলাদেশের যে মানুষের সাধারণ মানুষ তাদের কথা একবারও ভাবে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চিনে ফেলেছে, যে হচ্ছে দালালি করেছে চিনে ফেলেছে, সিলেটের মানুষ তাকে ধরে ফেলেছে। এবং মানুষ মানে ওনার তো ভাগ্য যে মানুষ গণপিটুনিতে মেলে ফেলে নাই। উনি এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো আমরা বাংলাদেশের মানুষ এতটাও নির্দয় না, আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এবং যারা এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশ সরকার, ছাত্র জনতার সরকার, তার খোঁজখবর রাখবে এবং তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। উনি কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন, উনি যে দালালি করছেন এবং প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। প্রশ্নের উত্তর দিতে না পেরে উনি বারবার রেগে যাচ্ছিলেন। তাতেই মানুষ বুঝতে পেরেছিল যে উনি আসলে কতটা পক্ষপাতদুষ্ট, যার ফল আজকে উনি পাচ্ছেন। আমি আবার বলছি, আজকে যারা বিচারক বিচারপতি আছেন, এটা এই অধস্তন আদালতগুলোতে, এমনকি আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশনে আছেন, তাদের জন্য কিন্তু এগুলো দৃষ্টান্ত হয়ে থাকবেন। পক্ষপাত দুষ্ট দালালি করলে আর বায়াসড জাজমেন্ট দিলে এর পরিণতি এরকমই হবে। এবং এই যে আজকে দেখছেন হাসপাতালে মুমূর্ষু, এরকমই কাটাতে হবে। কথা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে কি বলবো, ইসলাম তো সংখ্যাগরিষ্ঠ যদি বলি, মানে আমরা ইসলাম ধর্মাবলম্বীর পরিমাণটা একটু বেশি। তো কথা হচ্ছে যে এই ধর্মীয় আবেগটা, আপনি একজন বিচারপতি বিচারক হিসেবে ধর্মীয় আবেগটার প্রতি আপনার সহানুভূতিশীল হতে হবে না? আপনি নিজেও তো এই ধর্মেরই একজন ছিলেন। তারপরেও বলি, উনি হচ্ছে এই যারা হচ্ছে আলেম ছিলেন, এগুলো তো সেন্সিটিভ জায়গা, আবেগের জায়গা না আমাদের। ওই জায়গাগুলো যদি আপনি সম্মান না রেখে কথা বলেন, এই বাংলাদেশের মানুষ কি আপনাকে সম্মান করবে? যারা নিজে সম্মানী তারা অপরকে সম্মানিত করার চেষ্টা করবেন, আর যারা নিজেও সম্মানী না, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে অন্ধ, তারা এরকমই করবেন এবং তাদের ফল এই আজকের যে কালামানিক আছেন তার মতোই হবে। ওই টক শোতে উনি হচ্ছে যে উপস্থাপিকা যে আপু আছে বা মহিলা আছেন, তাকে কিন্তু বারবার বিব্রত করেছেন। তিনি বিব্রত করেন, উনি হচ্ছে খুব সুন্দর মানে নিরপেক্ষ জায়গা থেকে উনি প্রশ্ন ছুটছেন, উনি হচ্ছেন পাল্টা প্রশ্ন ছুড়ে, এবং ওই আপুকেই বলছেন আপনি তো হচ্ছে সাধারণ ছাত্র, অর্থাৎ ছাত্র জনতার যে তখন যে আমাদের দাবি ছিল কোটা সংস্কার, ওই যৌক্তিক সংস্কার, কোটা যৌক্তিক সংস্কার, এটার পক্ষে বলছেন আপনি নিজে তো দালালি করছেন। ওনার প্রতি রেগে যাচ্ছিল। তারপর উনি যে সাইদ ভাই, উনি কিন্তু যে আমাদের যে শহীদ, বীর শহীদ সাইদ ভাই, রংপুরের আবু সাইদ ভাইকে বলছেন সে লাঠি নিয়ে আসছে, তাকেও বিচার করতে হবে। তো আপনি কি একটু ব্যালেন্সভাবে দেখতে পারবেন? বাংলাদেশের কোনো মানুষ, মানে একটা স্কুলের ছেলেও তো বুঝবে, আপনি হচ্ছে গুলির সাথে কি আসলে লাঠির তুলনা হয়? লাঠি কি 200 মিটার দূরে গিয়ে একটা মানুষকে আঘাত করতে পারে? এটা তো পারে না, গুলি যেটা পারে। তো উনি হচ্ছে এরকম হচ্ছে আওয়ামীদের দালালি করতে গিয়ে উনি হচ্ছে টক শোতেও বারবার হচ্ছে এরকম কথা বলেছেন। এখন কথা হচ্ছে আজকে হচ্ছে চতুর্থ দিনের মতো আমাদের গণত্রাণ কর্মসূচির যে সংগ্রহ কার্যক্রম যেটা আছে এটা চলছে, এবং এটা আপনারা অবশ্যই জেনেছেন যে আমরা হচ্ছে এক্সাক্ট ফিগার একসাথে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের চলছে এখনও। তো গতকাল আপনারা জানতে পেরেছেন যে 2,25,47,470 টাকা প্লাস। তো এরপরেও কিছু আছে, যেমন আমাদের ব্যাংক চেক এসেছিল, চেকগুলো যতদূর সম্ভব এগুলো এখনও কাউন্ট হয়নি। তারপর হচ্ছে আমাদের কয়েন যেগুলো আছে, কয়েন তো আমাদের গণার সময় নেই, আমরা সারাদিন কাজ করছি এবং গতকাল আমরা হচ্ছে মেশিন ব্যবহার করেছি। তো আমরা হচ্ছে এক্সাক্ট ফিগারটা জানিয়ে দেবো। কথা হচ্ছে এই যে এরকম যে গুজব লীগ, কুত্তা লীগ, পাচাটা যারা করছে তারা হচ্ছে এগুলাই বলবে। আপনারা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশের এবং আমাদের অমর একুশে হলের সাধারণ শিক্ষার্থীরা যারা হচ্ছে নিজ থেকে বন্যা পীড়িতের জন্য টাকা সংগ্রহ করে হল থেকে খাবার দিচ্ছেন, এগুলাকে ছবি হিসেবে নিয়ে তারা চালিয়ে নিচ্ছেন। এটাও তাদের সহজাত ধর্ম, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতোই জানে, আর এটা করে যাচ্ছে। এবং এটা মানুষ দেখবেন আপনার ওদের পেজগুলোতে হাহার বন্যা বয়ে যাচ্ছে, মানে যেভাবে পারে মানুষ খুব প্রতিবাদ প্রকাশ করছে। দেখেন আমরা তো বাংলাদেশের ছাত্র, তো আমাদের কাজ পড়াশোনা করা এবং বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা। তো আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে তারা যেমন অন্যের পেজ থেকে ছবি নিয়ে কাজ করছে, তারা এখন গুজব রটাচ্ছে যে আমাদের এখানে যা টাকা পয়সা আসছে তা নিয়ে হচ্ছে হেরফের হচ্ছে। আজকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে বলছি, আপনারা অবশ্যই খোঁজখবর রাখবেন। আপনারা এতগুলো সাংবাদিক বাংলাদেশে, শুধু তো সাংবাদিক না, এখানে আরও ইন্টেলিজেন্স অনেকেই আছে, আপনারা কি পারবেন না স্বচ্ছতার মানে আমাদের কাছ থেকে জবাব দিতে আদায় করবে? আপনারা তো রাখছেন। তারপরে বলছি এখানে একটা টাকারও হেরফের করা হচ্ছে না। দেখেন আমাদের এখানে মানুষ খেজুর দিচ্ছে, মেডিসিন দিচ্ছে। এখন খেজুর আমাদের সারাদিনে হচ্ছে 400 কেজি, আমাদের সারাদিন দরকার 1400 কেজি, 1000 কেজি আমাদের কিনতে হবে না? কিনতে হবে। তো আমাকে যার যা কিনতে হবে তা কিনছি, এবং যা টাকা আছে তা তো স্বচ্ছভাবে আমরা রাখার চেষ্টা করছি। এবং আমরা বর্তমানে দায়িত্বটা হাতে, বাংলাদেশের যে সরকার, এই সরকারে তো আমাদের দুজন উপদেষ্টা গেল, বা আমরা আষ্টে পৃষ্ঠে আছি। আমরা মাত্র নিজেদের অবস্থান জানান দিচ্ছি, আমরা মুকুলেই ঝরে পড়ার মতো পাত্র না। আমরা আমাদের স্বচ্ছতার প্রমাণ দেব এবং আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব যে আমরা বাংলাদেশের এই যে আজকে বৃহত্তর নোয়াখালী অঞ্চল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই অঞ্চলটার মানুষের পাশে থেকে এবং এরকম রাজনৈতিক বন্যাকে আমরা কিভাবে
মোকাবেলা করতে পারি, আমরা মোকাবেলা করবো এবং সফল হয়ে বাংলাদেশের মানুষকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেবো আমরা সারা বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত এবং প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ। দেখেন, স্বৈরাচার পতনের পর থেকে বাংলাদেশের ছোট বাচ্চা থেকে শুরু করে যারা ব্যাংক থেকে নিজের জমানো ব্যাংক 6-7 বছরের ছেলেরা ওরা নিয়ে আসছে, এবং একজন মৃত মায়ের রেখে যাওয়া টাকা নিয়ে একজন প্রবাসী ভাই আসছেন, তো ওরা টাকাটা দিচ্ছেন। দেখেন, বাংলাদেশ স্বৈরাচার যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন থেকেই সাংবাদিক ভাইদের বলছি এবং সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভাবতে শুরু করেছে দেশটা আমার, সে কি হলো মানে কার কি হলো তাতে আমার কিছু না, এই সিচুয়েশন চলে গেছে। এখন কোনো একটা মানুষের কিছু হলে আমরা বাংলাদেশের মানুষ মনে করছে না আমার, এই যে বন্যা পীড়িত মানুষ যারা আছে আজকে ঢাকা থেকে শুরু সারা বাংলাদেশের মানুষ এখানে আসছেন, এসে তারা দিচ্ছেন, কারণ মনে করছেন যে ওইখানে যারা আছে তারাও আমাদের ভাই, আজকে ওই জায়গায় আমরাও থাকতে পারতাম। তো এই জন্য তারা যিনি নিজে না আসতে পারছে তারা অন্যদের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে, বা যে যেভাবে পারে সেভাবে কানেক্ট করছে। প্রবাসী ভাইরা বিদেশ থেকে ওয়াইফের মাধ্যমে, সন্তানের মাধ্যমে বা কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে টাকা পাঠাচ্ছে। দেখেন, আমরা তো আসলে এই বাংলাদেশটাই চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষ যাকে মানবিক হয় এবং মনে করে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার, বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা জায়গার স্বাধীনতা রক্ষা করা আমার দায়িত্ব এবং আমরা সবাই স্বাধীন, এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম।